সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের 11টি রুল পড়িয়েছিলাম। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। আমি বলেছিলাম সেগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, আর আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। এখন আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসের বাকি রুলগুলো থেকে শুরু করব, অর্থাৎ রুল নাম্বার 12 থেকে আমি আজকে তোমাদেরকে নতুন করে শুরু করব। আমি সাধারণত উদাহরণ দিতে গেলে একটির বেশি উদাহরণ খুব কমই দিয়েছি, কিন্তু তোমাদের জন্য সুবিধার জন্য আমি আরো কয়েকটি উদাহরণ প্রত্যেকটি রুলের সাথে আমি যোগ করে দিয়েছি। তোমরা সেগুলো ভালোভাবে খেয়াল করলে আশা করি বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে। রুল নাম্বার 12। রুল নাম্বার 12 বলার আগে তোমাদের নিশ্চয় মনে আছে রুল নাম্বার 1-এ আমরা কি বলেছিলাম যদি একটি সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটি সাধারণত নন ফাইনাইট ভার্বে হয়। অর্থাৎ কখনো তোমরা দেখবে সেখানে ইনফিনিটিভ হচ্ছে, আবার কখনো দেখবে জিরান্ড হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জিরান্ড কখন হবে, ইনফিনিটিভ কখন হবে, তোমরা কিভাবে বুঝবে? সেই জন্যে তোমাদেরকে বেশ কিছু ভার্ব মুখস্থ রাখতে হবে, আর ওই ভার্বগুলোর পর জিরান্ড বসবে এবং ইনফিনিটিভ বসবে। আমরা প্রথমে কিছু ভার্বের তালিকা বলবো যে ভার্বগুলোর পর সবসময় ইনফিনিটিভ বসে, আর ওই ভার্বগুলো হলো অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, অ্যাটেম্পট, ডিসাইড, ডিমান্ড, ডিজায়ার, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, forget, hesitate, hope, intend, learn, manage, mean, need, often, plan, prepare, pretend, promise, refuse, seem, strive, tend, threaten, wait, want, wish, etc. এখন আমরা যে ভার্বগুলো বললাম সেগুলোর উপর কিছু উদাহরণ দেখানো যাক। এক্সাম্পল নাম্বার 1, হি ওয়ান্টেড টু স্পিক উইথ মিস্টার ব্রাউন। তোমরা লক্ষ্য করে দেখবে এখানে দুটো ভার্ব আছে, একটি ওয়ান্টেড আর একটি টু স্পিক। যেহেতু ওয়ান্টেড ভার্বটি উপরের তালিকা থেকে নেওয়া হয়েছে, সে কারণে এখানে নিঃসন্দেহে টু স্পিক বসবে, অর্থাৎ ইনফিনিটিভ বসবে। সে কারণে এখানে টু স্পিক হয়েছে। দ্বিতীয় উদাহরণে তোমরা দেখবে উই ডিসাইডেড টু লিভ দ্য প্লেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসাইডেড আছে, আর সে কারণেই পরের ভার্বটি টু লিভ হচ্ছে, অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে। রুল 13, নিম্নলিখিত ভার্বগুলোর পর সবসময় জিরান্ড অর্থাৎ ভার্ব 1 প্লাস আইএনজি বসে। ভার্বগুলো হলো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, ভয়েড, কমপ্লিট, কনসিডার, কান্ট হেল্প, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মাইন্ড, মিস, মেনশন, পোস্টপোন, প্র্যাকটিস, কুইট, রিকল, রিপোর্ট, রেকমেন্ড, রিগ্রেট, রিসেন্ট, রেসিস্ট, resume, raise, remember, suggest, tolerate, and understand. এখন আমি দুটো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি পরিষ্কার করে বলছি। এক্সাম্পল 1, I enjoy reading books. এখানে তোমরা দেখতে পাচ্ছ এনজয় একটি ভার্ব, রিডিং আর একটি ভার্ব। পাশাপাশি দুটো ভার্ব হওয়ার কারণে পরের ভার্বটি আইএনজি যুক্ত হচ্ছে। এক্সাম্পল নাম্বার 2, আই মিসড ওয়াচিং দ্য মুভি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ভার্বটি মিসড, পরের ভার্বটি ওয়াচ প্লাস আইএনজি যুক্ত, অর্থাৎ ওয়াচিং হয়েছে। রুল নাম্বার 14, তোমরা নিশ্চয় কন্ডিশনাল সেন্টেন্সের নাম শুনেছ। কন্ডিশনাল সেন্টেন্স হলো শর্তযুক্ত বাক্য।
অর্থাৎ একটি কাজ হলেই কেবল অন্য একটি কাজ হবে, নতুবা সেটি হবে না। আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্যকে মূলত 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো জিরো কন্ডিশনাল, দ্বিতীয় নাম্বারটি হলো ফার্স্ট কন্ডিশনাল, তৃতীয় নাম্বারটি হলো সেকেন্ড কন্ডিশনাল, ফোর্থ অথবা লাস্ট ওয়ান হলো থার্ড কন্ডিশনাল। আমরা এখন সবগুলো কন্ডিশনালের স্ট্রাকচার এবং উদাহরণ তোমাদেরকে দেখাবো। প্রথমেই জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে, অর্থাৎ উভয় পাশে যখন দুটো ক্লজের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখনই আমরা সেটিকে জিরো কন্ডিশনাল বলবো। জিরো কন্ডিশনাল হতে হলে কোনো একটি বাক্যকে সাধারণত সায়েন্টিফিক ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ হতে হয়। আমরা উদাহরণ দিলে তোমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবে। যেমন, ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস আ সলিড। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ক্লজ এবং দ্বিতীয় ক্লজ উভয় অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসেছে, আর সে কারণেই এটি একটি জিরো কন্ডিশনাল। এখন আমরা ফার্স্ট কন্ডিশনালে আসতে পারি। ফার্স্ট কন্ডিশনাল হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্ব ওয়ান। যেমন, ইফ ইউ কাম আই উইল গো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইফ ইউ কামটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পক্ষান্তরে উইল গো, এখানে উইলের পর গো ভার্ব ওয়ান ফর্মে বসেছে। এরপর সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। যেমন, ইফ ইউ ওয়ান্টেড টু গো উই উড ওয়েট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান্টেড পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আবার উড ওয়েট, এখানে উডের পর ওয়েট ভার্ব ওয়ান ফর্মে আছে। থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে। যেমন, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড টু গো আই উড হ্যাভ ওয়েটেড। তোমরা লক্ষ্য করে দেখবে আগের ক্লজে বা আগের বাক্যে ছিল ওয়েট, আর এখন সেটা ওয়েটেড হয়ে গেছে, কারণ এখানে উডের পর হ্যাভ যুক্ত হয়েছে, আর আমরা জানি হ্যাভের পর সবসময় ভার্বে পাস্ট পার্টিসিপল হয়। এখন আমরা তোমাদেরকে রাইট ফর্মে ভার্বসের সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ টেন্স সম্পর্কে বলবো। প্রথমেই রুল নাম্বার 15। আমরা দেখব সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, রেগুলারলি, ডেইলি, জেনারেলি ইত্যাদি থাকে, তাহলে ভার্বটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন, তন্ময় গোস টু কলেজ এভরিডে। তোমরা এখানে দেখতে পাচ্ছ গো ভার্বটি ইএস যুক্ত হচ্ছে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে, কারণ বাক্যের শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে এভরিডে অ্যাডভার্বটি আছে, এই কারণেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে। রুল 16। সেন্টেন্সের মধ্যে যদি অ্যাট প্রেজেন্ট, at this moment, at this time, day by day, currently, generally, gradually, now ইত্যাদি থাকে, ভার্বটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এখন আমরা উদাহরণ দেখব। যেমন, হি ইজ গোয়িং টু কলেজ নাও। আমরা দেখতে পাচ্ছি এখানে নাও থাকার কারণে ইজ ভার্বটির পর আইএনজি যুক্ত ভার্ব বসছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। আবার মারুফ ইজ কারেন্টলি ওয়ার্কিং ইন আ ব্যাংক। আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্টলি শব্দটির কারণে ইজ ওয়ার্কিং
বা কন্টিনিউয়াস টেন্সের ভার্ব বসছে। রুল নাম্বার 17, বাক্যের মধ্যে যদি yet, already, ever, just, just now, recently, lately ইত্যাদি থাকে তাহলে ভার্বটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। যেমন I have recently visited কক্সবাজার। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি থাকার কারণে হ্যাভ এর পর ভিজিটেড হচ্ছে, অর্থাৎ ভার্ব 3 হচ্ছে, আর এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রুল 18, সিম্পল সেন্টেন্সে যদি সিন্স বা ফর এর পর একটি নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট সময়কে নির্দেশ করে তাহলে ওই ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা এখানে দেখতে পাচ্ছি সিন্স এর পর মর্নিং একটি সময়কে নির্দেশ করছে, আর তাই এখানে হ্যাজ বিন রেইনিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। রুল 19, যদি কোনো বাক্যে ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, লাস্ট, দ্যাট ডে, ডে বিফোর ইয়েস্টারডে ইত্যাদি থাকে তাহলে ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়েস্টারডে থাকার কারণে সাবজেক্টের পর গো ভার্বটি পরিবর্তিত হয়ে ওয়েন্ট বা টেন্স থেকে সাধারণত এই রুলগুলোই তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে একটু বেশি বেশি আসে পরীক্ষায়। সে কারণে আমি টেন্স থেকে আর তেমন কোনো রুল বলছি না। তোমরা বাকি রুলগুলো বই থেকে একটু দেখে নিয়ে প্র্যাকটিস করলেই আশা করি চলবে। এখন আমরা পরবর্তী রুলে চলে যাব, অর্থাৎ রুল নাম্বার 20। আমরা রুল নাম্বার 20তে দেখব ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, অর্থাৎ যদি কোনো বাক্যের শুরুতে দেয়ার থাকে এর পরের ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটি নির্ভর করবে তার পরের নাউনের উপর। যেমন দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ দেয়ার এর পর ইজ বসবে না আর বসবে, তোমরা অনেকে কনফিউজড হতে পারো। এখানে এর পরবর্তীতে যেই সাবজেক্টটি বা নাউনটি আছে সেটি হলো এ প্রাইমারি স্কুল। এখানে একটি প্রাইমারি স্কুলকে বোঝানো হয়েছে, সে কারণে দেয়ারের পর এখানে ইজ হচ্ছে। আবার দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার কলেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেয়ারের পর ইজ না বসে আর বসছে, কারণ এখানে স্টুডেন্টস বা মেনি স্টুডেন্টস প্লুরাল নাম্বারকে ইন্ডিকেট করছে, আর তাই ভার্বটিও প্লুরাল হচ্ছে। রুল নাম্বার 21, সাধারণত দা অথবা দি এর পর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তারপর ভার্বটি সবসময় প্লুরাল হয়, কারণ দা যুক্ত অ্যাডজেক্টিভ সবসময় প্লুরাল নাউনকে নির্দেশ করে, অর্থাৎ কোনো একটি জাতিকে বোঝায়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য রিচ বলতে একজন ধনীকে বোঝাচ্ছে না, পুরো ধনী জাতিকে বোঝাচ্ছে। এই জন্য আমরা দ্য রিচের পর আর বসাচ্ছি। এর বাংলা অর্থ হলো ধনীরা সবসময় সুখী না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ রুলই ইতোমধ্যে আলোচনা করেছি। তারপরেও তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বাজারে যে গতানুগতিক গাইড বইগুলো আছে সেখানে তো অসংখ্য রুল রাইট ফর্ম অফ ভার্বসের, তাহলে স্যার আমরা কি করব? আসলে অসংখ্য রুল থাকলেও তোমরা দেখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলগুলো আমি আলোচনা করে ফেলেছি, আর যেগুলো আলোচনা করিনি সেগুলো কিছু সাধারণত আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আলোচনা করব, কিছু রুল আমরা ট্রান্সফরমেশনে গিয়ে আলোচনা করব, অর্থাৎ গ্রামারের কোনো না কোনো টপিকে ওই রুলগুলো কভার হয়ে যাবে। সুতরাং সেগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার তোমাদের কিছুই নেই। আমরা যে রুলগুলো পড়ালাম অর্থাৎ তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা যদি তোমাদের বই থেকে এখন প্র্যাকটিস শুরু করো, বিগত সালের প্রশ্নগুলো ধরে ধরে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের আর কোনো রাইট ফর্ম অফ ভার্বসেই সমস্যা থাকবে না। এরপরেও আমি আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের সর্বশেষ ক্লাসে তোমাদের জন্য বেশ কিছু উদাহরণ যোগ করে একটি ক্লাস দিব, যেখানে আমিও তোমাদের সাথে অনুশীলন করে দেখাবো যে কিভাবে আমার রুলগুলো তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে পরীক্ষায় প্রয়োগ করতে পারবে। আশা করি সেই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে।
আর সেই পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজে নিরাপদ থাকার পাশাপাশি পরিবারের অন্যদেরকে নিরাপদ রাখার জন্য ঘরেই অবস্থান করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। দ্যাটস অল ফর টুডে। স্টে হোম, স্টে সেফ, গুড বাই।